সন্তানতুল্য ছাত্ররা, এর আগেও তোমাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে আমাদের বিষয় নিয়ে। আজকে আমি ঔপনিবেশিক শাসনে যে চতুর্থ অধ্যায় অর্থনীতি চরিত্র সম্পর্কে আলোচনা করব। তোমরা জানো এর আগে লাস্টে আমরা কোথায় শেষ করেছিলাম? রেলপথ নির্মাণের কারণ নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আজকে তার আগে আমরা ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা কীভাবে বিস্তার হয়েছিল সেই নিয়ে প্রথমে আলোচনা করব, তারপরে ওই বিষয়টা ফিরে আসছে। আচ্ছা দেখো, আমরা আজকে এখন বর্তমান যুগে সকলেই কিন্তু টেলিগ্রাফ ব্যবস্থার খুব সুফলগুলো ভোগ করে থাকি, কিন্তু কিভাবে এই উপনিবেশিক ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা বিস্তার লাভ করেছিল সেগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। আচ্ছা, 1851 খ্রিস্টাব্দে প্রথমে মাত্র কয়েক মাইল জুড়ে টেলিগ্রাফ ব্যবস্থা কিন্তু চালু হয়েছিল। তারপরে 1856 খ্রিস্টাব্দে 46টি টেলিগ্রাফ কেন্দ্র স্থাপন করা হয়েছিল ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ রাখার জন্য, এবং পরবর্তীকালে দেখতে পাওয়া যায় ভারতের উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলে, যেমন মাদ্রাজ, বোম্বাই এবং কোটাকা, মুন্ডু প্রভৃতি অঞ্চলে কী করা হয়েছিল, বিস্তীর্ণ অঞ্চলে ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা স্থাপন করা হয়েছিল, এবং 4250 মাইল এলাকা জুড়ে এই ব্যবস্থা বিস্তার লাভ করেছিল। তারপরে আস্তে আস্তে 1865 খ্রিস্টাব্দে 17,500 মাইল এলাকা জুড়ে এই টেলিগ্রাফ ব্যবস্থা বিস্তার লাভ করে। লাস্টে দেখতে পাই 19 শতকের শেষের দিকে 52,900 মাইল এলাকা জুড়ে এই টেলিগ্রাফ ব্যবস্থা বিস্তার লাভ করেছিল। আচ্ছা, এই বিস্তার লাভ করার ফলে কি কি সুবিধা হয়েছিল এবং এর উদ্দেশ্য বা কী ছিল সেগুলো আমরা বলবো। ব্রিটিশ কোম্পানি কী করেছিল, সামরিক এবং প্রশাসনিক এবং রাজনৈতিক সুবিধার জন্য কিন্তু টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেছিল। কারণ কোনো সময় যদি দ্রুততার সঙ্গে কোনো সংবাদ প্রেরণ করার জন্য এই টেলিগ্রাফ ব্যবস্থা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া কী হতো, এই টেলিগ্রাফের মাধ্যমে যখন রেলপথ আবিষ্কার হলো, রেলপথ বা রেল কেন্দ্রগুলিতে কী করা হচ্ছিল, যোগাযোগ স্থাপনের জন্য এই টেলিগ্রাফ ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, এর ফলাফল কী হয়েছিল? দেখা যায় যে 1852 খ্রিস্টাব্দে যখন ইঙ্গ বর্মার যুদ্ধ হয়েছিল, সেই সময় ইঙ্গ এবং বর্মার যুদ্ধের ফলাফল কিন্তু লর্ড ডালহৌসি সেই সময় কলকাতা বসে এই সংবাদটা পেয়েছে। দ্বিতীয়ত, 1857 সালে যে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হয়েছিল, ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যাপক আকার ধারণ করেছিল, সেটা কিন্তু টেলিগ্রাফ ব্যবস্থার যোগাযোগের ফলে ইংরেজ সরকার কিন্তু দমন করতে সমর্থ হয়েছিল, নাহলে কিন্তু এত দ্রুততার সঙ্গে এই বিদ্রোহ দমন করা সম্ভব ছিল না। তাছাড়া বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের গোলাযোগ দেখা দিলে তার টেলিগ্রাফের মাধ্যমে কীভাবে সহসায় যোগাযোগ করে তার নিস্তার বা বিদ্রোহ দমন করা যায় সেগুলো কিন্তু টেলিগ্রাফ ব্যবস্থার মাধ্যমে করেছিল। তাহলে আমরা আলোচনার মাধ্যমে কী কী পেলাম, যে টেলিগ্রাফ ব্যবস্থা বিস্তার কীভাবে হয়েছিল, এর উদ্দেশ্য কী ছিল এবং এর ফলাফল বা কী ছিল। আচ্ছা, এবার আমরা পরের অধ্যায়ে যাব বা পরের প্রসঙ্গে যাব। এর আগে আমরা পড়েছিলাম রেলপথ বিস্তার। আচ্ছা, রেলপথ এটা মুছে দিচ্ছি তোমাদের। এবার আমরা পড়ব রেলপথ বিস্তার পড়েছিলাম, এবারে রেলপথের ফলাফল নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কিন্তু আলোচনা করেছি রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল। সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণের জন্য ইংরেজ শাসকেরা কী করেছিল, আমাদের দেশে রেলপথ স্থাপন করেছিল। তাদের বেশিরভাগই কিন্তু উদ্দেশ্য ছিল হচ্ছে অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক কারণে। কিন্তু এবার আমরা আলোচনা করি রেলপথ নির্মাণের ফলাফলটা কী হয়েছিল। 1 নম্বর, প্রত্যেকটা জিনিসেরই সুফল এবং কুফল রয়েছে, সেরকম রেলপথ নির্মাণের ক্ষেত্রে সুফল এবং কুফলটা আমরা আলোচনা করছি। আচ্ছা, সুফলগুলো কি কি ছিল? সুফল 1 নম্বর লিখতে পারি, দ্রুততার সহিত বিভিন্ন অঞ্চলে যোগাযোগ করা সম্ভব হয়েছে। দ্রুত যোগাযোগ ব্যবস্থা। 2 নম্বর, কোনো অঞ্চলে বিদ্রোহ দেখা দিলে সেটা কিন্তু রেলপথের মাধ্যমে সেই বিদ্রোহ দমন করা সম্ভব হয়েছিল। 3 নম্বর কি বলতে পারি, ভারতের বাজারগুলোর সঙ্গে যোগাযোগ করা এবং বিভিন্ন বাজারের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ বজায় রাখা কিন্তু
কি হয়েছিল, সম্ভব হয়েছিল এই রেলপথের মাধ্যমে। দ্রুত যোগাযোগ রাখা সম্ভব, যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এটা গেল হচ্ছে রেলপথ নির্মাণের ফলাফলের সুফলগুলো কী কী হয়েছিল এটা আমরা জানি। এবারে প্রত্যেকটা জিনিসের তো সুফল এবং কুফল থাকে, এবার আমরা হচ্ছে কুফলগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ রেলপথ নির্মাণের ফলে আমাদের ভারতবর্ষে কী কী অসুবিধা হয়েছিল। এবার এক নম্বর, রেলপথ নির্মাণের ফলে প্রথমে দেখা যাচ্ছে যে অনেক ভারতবর্ষে যখন রেলপথ নির্মাণ করতে যায় ব্রিটিশ কোম্পানি, তখন কী হয়েছিল, প্রচুর পরিমাণে কী হয়েছিল, অরণ্য নিধন করা হয়েছিল বা গাছ কাটা হয়েছিল। এর ফলে কী হয়, অরণ্য নিধন করার ফলে কী হচ্ছে, আমাদের যে পরিবেশ, তার পরিবেশে ভারসাম্য রক্ষা হচ্ছিল না, এবং তার ফলে আমরা কী হচ্ছিল, মানে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম, এবং পরিবেশে দেখা যাচ্ছে বিভিন্ন রকমের রোগ ব্যাধি এবং বিভিন্নভাবে আমাদের দেশে রোগগ্রস্ত হয়ে পড়ছিল বিভিন্ন মানুষেরা। এর ফলে দেখা যাচ্ছে যে বৃষ্টি কমে যাচ্ছিল, অরণ্য নিধনের ফলে কী হচ্ছে, বৃষ্টি কমে যাচ্ছিল বা ভূমিক্ষয় রোধ করা সম্ভব হচ্ছিল না। এই সমস্ত কারণের জন্য রেলপথ নির্মাণের ফলে সাধারণ যে সমস্ত অরণ্যবাসী ছিল, মানে অরণ্যের উপর নির্ভর করে যে সমস্ত লোকেরা বা যে সমস্ত, আচ্ছা দেখতে পাচ্ছি রেলপথ নির্মাণের কুফল আলোচনা করতে গেলে আমরা প্রথমে যে বললাম অরণ্য নিধন হয়েছিল। আচ্ছা, রেলপথ তৈরি করতে গেলে অনেক বন জঙ্গল কাটা পড়েছিল, তাহলে কী হচ্ছিল, বন জঙ্গল কাটার ফলে আমাদের দেশের পরিবেশ কিন্তু কী হয়েছিল, দূষণ হয়ে পড়েছিল, এবং অরণ্য উপরে নির্ভর করে যে সমস্ত অরণ্য গোষ্ঠীর মানুষেরা ছিল তারা কী হলো, কর্মক্ষম হয়ে পড়েছিল। তাহলে কী বলে লিখতে পারি, অরণ্য গোষ্ঠী মানুষেরা কর্মহীন হয়ে পড়ে, কর্মহীন হয়ে পড়ে। আচ্ছা, এরপরে কি হয়, এবারে কর্মহীন হয়ে পড়ার ফলে এক শ্রেণীর মানুষের খুবই অসুবিধার সম্মুখীন হয়েছিল। দ্বিতীয়ত আমরা বলবো, যখন অরণ্য নিধন হয়েছিল তার ফলে পরিবেশ দূষণও হয়েছিল। তার 2 নম্বর পয়েন্ট লিখতে পারি, পরিবেশ দূষণ হয়েছিল। আচ্ছা, 3 নম্বর কি লিখবো, এই পরিবেশ দূষণের ফলে কী হচ্ছিল, আমাদের মানুষদের কী হচ্ছিল, নানা রকম রোগ ব্যাধি ছড়িয়ে পড়েছিল। তাহলে রোগের প্রাদুর্ভাব ঘটে, রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। পরে আর একটা 4 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি, অরণ্য নিধনের ফলে কি হলো, ভূমিক্ষয়। ভূমিক্ষয় অর্থাৎ মাটির ক্ষয় হতে শুরু করে। এগুলো তাহলে কুফলের মধ্যে পড়ছে। আচ্ছা, এবারে আমরা পরবর্তী পর্যায়ে কি বলতে পারি যে এবারে ভারতবর্ষের উপরে রেলপথ বিস্তারের ফলে ব্রিটিশেরা যেভাবে ভারতবর্ষ থেকে তাদের প্রয়োজনীয় কাঁচামাল ইংল্যান্ডে নিয়ে যাচ্ছিল, তার ফলে কী হচ্ছিল, ভারতবর্ষে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল থাকছিল না। সাধারণ মানুষেরা কী হচ্ছিল, যে সমস্ত মানুষেরা শিল্পের উপর নির্ভর করে থাকতো, সেই সমস্ত মানুষেরা শিল্প জিনিসপত্র কাঁচামাল না পাওয়ার ফলে তারা কিন্তু এক শ্রেণীর মানুষেরা কর্মহীন হয়ে পড়েছিল, এবং তাতে কী হচ্ছিল, আমাদের শিল্পের অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। তাহলে 2 নম্বর লিখতে পারি আমরা, শিল্পের অবক্ষয়। আচ্ছা, রেলপথ আবিষ্কারের ফলে শিল্পের অবক্ষয় হচ্ছিল। এর প্রধান কারণ হচ্ছে রেলপথের মাধ্যমে আমাদের দেশ থেকে প্রয়োজনীয় কাঁচামাল ইংরেজরা অনায়াসেই রেলপথে করে বিভিন্ন জায়গায় রেলপথে করে ইংল্যান্ডে নিয়ে যাচ্ছিল। তার ফলে কী হচ্ছিল, আমাদের দেশে কাঁচামালের অভাব হয়ে যাচ্ছিল। এর ফলে আমাদের দেশে কাঁচামালের ওপর নির্ভর করে যে সমস্ত শিল্প গড়ে উঠছিল সেগুলো অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছিল।
আচ্ছা, এতক্ষণ আমরা রেলপথ নির্মাণের ফলাফল নিয়ে আলোচনা করলাম। এবার আমরা পরবর্তী পর্যায়ে আলোচনায় আসছি, সেটা হচ্ছে অবশিল্পায়ন বলতে কী বুঝি। অবশিল্পায়ন বলতে আমরা কি বুঝি এই প্রসঙ্গে আলোচনা করতে গেলে প্রথমে আমরা বলবো যে অবশিল্পায়ন হলো দেশীয় শিল্পের অবক্ষয়। এই প্রসঙ্গে বলা যেতে পারে যে আমাদের ঔপনিবেশিক শাসকেরা দেশীয় শিল্পকে কিভাবে অবক্ষয়ের পথে নিয়ে গেছিল। এখানে এই কারণ দুটো আমরা আলোচনা করব, কি কারণে এই অবক্ষয় হয়েছিল। প্রথমত বলতে পারি যে 1 নম্বর হচ্ছে এই অবশিল্পায়নের 1 নম্বর কারণ হচ্ছে অসম শুল্ক। আচ্ছা, এই অবক্ষয়ের কারণ হিসাবে প্রথমে আমরা দুটো ভাগে আলোচনা করতে পারি কি কি কারণে এই অবক্ষয় হয়েছিল। একটা হচ্ছে অসম শুল্ক। আচ্ছা, অসম শুল্কটা কি? এখানে আমরা দেখতে পাই যদি ভারতে উৎপাদিত কোনো দ্রব্য ইংল্যান্ডে যদি পাঠানো হতো, সেই দ্রব্যের উপরে প্রচণ্ড পরিমাণে কর ধার্য করা হতো। কিন্তু ভারতে যখন কোনো দ্রব্য অর্থাৎ ইংল্যান্ডে তৈরি কোনো জিনিস যখন আসতো, তখন তার উপরে 2.5% হারে শুল্ক ধার্য করা হতো। অপরদিকে ভারতে তৈরি কাপড় বা অন্যান্য দ্রব্যের উপরে ইংল্যান্ডে প্রবেশ করতে হলে তার জন্য 67.5% হারে কী করা হতো, শুল্ক ধার্য করা হতো। এই যে ধার্যের পরিমাণটা, এর ফলে কি হচ্ছে, অসম একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়েছিল। তার ফলে আমাদের শিল্প কিন্তু অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে 1 নম্বরে এটা গেল। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে দেখা যাচ্ছে যে অবাধ বাণিজ্য নীতি। আচ্ছা, অবাধ বাণিজ্য নীতি বলতে কি বোঝায়, যে দেখা যায় যে 1813 সালে এক সম্পদ আইন অনুসারে বলা হয়েছিল যে সম্পদ আইন অনুসারে বলা হয় যে একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটিয়ে এখানে কি করা হয়, অবাধ বাণিজ্য নীতি প্রচলন করা হয়। তার ফলে কি হচ্ছে, ব্রিটিশ কোম্পানি ভারতবর্ষের উপরে তাদের তৈরি সমস্ত জিনিসপত্র ছড়িয়ে দিয়েছিল, এবং তার ফলে ভারতে যে সমস্ত জিনিসপত্র উৎপাদন হতো সেগুলো ভারতের বাজারে না পৌঁছানো আগে ব্রিটিশ কোম্পানি তার ভারতের বিভিন্ন অঞ্চলে সেই সমস্ত জিনিসগুলো পৌঁছে দিত। তার ফলে আমাদের শিল্পের অবক্ষয়ের দিকে এগিয়ে গেছিল। এটা শেষ হলো। এর পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব, মুছে দিয়ে এটা। আচ্ছা, সম্পদ বহির্গমন। সম্পদ বহির্গমন এটা একটা বিষয়। সম্পদ বহির্গমন বলতে বোঝায় আমাদের দেশে সম্পদ বাইরে চলে যাওয়া, একে সম্পদ বহির্গমন বলা হয়। ভারতবর্ষে এই যে ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যাওয়াকে একে সম্পদ বহির্গমন বলছে, কিন্তু আমাদের দাদাভাই নরোজি তিনি কি বলেছেন, একে ড্রেন থিওরি হিসাবে উল্লেখ করেছেন। আচ্ছা, ড্রেন থিওরি কে বলেছেন, দাদাভাই নরোজি। ঠিক হলো এটা নরোজি। আচ্ছা, দাদাভাই নরোজি একে ড্রেন থিওরি বলে উল্লেখ করেছেন। আচ্ছা, এই সম্পদ বহির্গমন অর্থাৎ
একে জেন্টিল বলে উল্লেখ করেছে দাদাভাই নওরোজি। একে মানে ভারতবর্ষে যে সমস্ত সম্পদ শোষণ করে নেওয়া ছিল ইংরেজ কোম্পানি, তাতে একে এই ব্যাপারটাকে অনেকে স্পঞ্জের সঙ্গে তুলনা করেছেন। যেমন স্পঞ্জে যেরকম জলের মধ্যে স্পঞ্জ দিলে যেরকম কী হচ্ছে শুষে নিচ্ছে, সেরকম আমাদের দেশের মধ্যে যে সমস্ত সম্পদ ছিল সেগুলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী করেছিল, ইংরেজরা শুষে নেওয়ার যে ব্যাপারটা সেটাই এখানে সম্পদ বহির্গমন বা ট্রেন থিওরি বা স্পঞ্জের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, এবার আমরা পড়ব দাক্ষিণাত্যের হাঙ্গামা। দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়েছিল? 1800। দাক্ষিণাত্য হাঙ্গামাটা কি? দাক্ষিণাত্যের এখানে তুলো চাষ হতো, কিন্তু প্রথমে আমেরিকা গৃহযুদ্ধ যখন শুরু হয় তখন দাক্ষিণাত্য থেকে ব্রিটিশ কোম্পানি তুলো চাষ করতে শুরু করে, তুলো নিতে শুরু করে। কিন্তু যখন আবার যুদ্ধ থেমে যায় তখন হচ্ছে তুলো নেওয়া বন্ধ করে দেয়। তার ফলে কি হয়েছিল? তার ফলে তুলো চাষিরা তারা ক্ষতির মুখে পড়ে এবং তারা যে বিদ্রোহ করেছিল সেটাই হচ্ছে দাক্ষিণাত্য বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহের ফলে তুলো চাষিরা ক্ষতির মুখে পড়েছিল এবং তার ফলে কী কী কারণ, এই দাক্ষিণাত্য বিদ্রোহ কী কী কারণ ছিল সেটা আমরা লিখতে পারি। 1 নম্বর দিয়ে হচ্ছে তুলোর মূল্য হ্রাস পেয়েছিল। 2 নম্বর, সেখানে দাক্ষিণাত্যে আমরা এর আগে পড়েছি রাউতোয়ারি বন্দোবস্ত ছিল, তার কুফলটা পড়েছিল এবং তার ফলে চাষিদের সরাসরিভাবে এই বন্দোবস্তে সরকারের সঙ্গে যে সরকার সরাসরিভাবে কী করতো, এই বন্দোবস্তের মাধ্যমে কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায় করতো। তার ফলে কী হলো, কৃষকরা অন্য কোনো কারণে যদি তারা রাজস্ব না দিতে পারতো, তারা কিন্তু বিভিন্নভাবে অত্যাচারিত হতো। কিন্তু অত্যাচারিত হতো এর পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে কৃষকরা বিভিন্ন সাহুকার বা মহাজনদের দ্বারা অত্যাচারিত হয়েছে। আচ্ছা, এখানে আমাদের একটা আলোচনা আছে যে মহাজন বলতে কাদের বোঝানো হয়। মহাজন হচ্ছে এমন এক শ্রেণীর ব্যবসায়ী লোক যারা নাকি কৃষকদের কাছ থেকে কৃষকদেরকে টাকা ধার দিত এবং সেই টাকার উপরে ভিত্তি করে অনেক সুদ দিত। পরবর্তীকালে সেটা চক্রবৃদ্ধি হারে বাড়তে বাড়তে কৃষকদের অবস্থা করুণ হয়ে যেত এবং কৃষকদের আর সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হতো না। এরা এইভাবে কৃষকদেরকে বিভিন্নভাবে নির্যাতন করত। আচ্ছা, আর 3 নম্বরটা আমরা কি লিখতে পারি যে রাউতোয়ারি বন্দোবস্তের কুফল। আচ্ছা, এই সমস্ত কারণের জন্য দাক্ষিণাত্য বিদ্রোহ হয়েছিল এবং পরবর্তীকালে এই বিদ্রোহ দমন করবার জন্য বিভিন্ন সময় কী করা হয়েছিল, 1876 সালে বিদ্রোহ দমন করবার জন্য একটি দাক্ষিণাত্য হাঙ্গামা কমিশন গঠন করা হয়েছিল। 1876 সালে। আমরা এবার ফলাফলে আসছি। ফলাফল 1876 সালে দাক্ষিণাত্যে দাঙ্গা কমিশন গঠন করা হয়। 1 নম্বর। 2 নম্বর কি হবে, কৃষি ত্রাণ কমিটি গঠন করা হয়েছিল। আচ্ছা, কমিটি। আচ্ছা, এর ফলে কি হয়েছিল, কৃষকরা যদি
আগে কোনো জায়গা থেকে ঋণ নিয়ে থাকতো সেই ঋণ মুকুব করার ব্যবস্থা করা হয়েছিল এবং কৃষকদের স্বার্থ এখানে সুরক্ষিত করার ব্যবস্থা করা হয়েছিল। তাহলে আমরা দাক্ষিণাত্য বিদ্রোহ সম্পর্কে আলোচনা করলাম। এই কারণগুলি পয়েন্ট করে লিখবে, তোমাদের বইয়ে কিন্তু পয়েন্ট করে নেই। এইভাবে আলোচনা করলে আমার মনে হয় খুব ভালো উত্তরটা আসবে। এবারে একটু প্রশ্ন নিয়ে আলোচনা যদি করতে পারি। আচ্ছা, তোমাদের সিনিয়র সামেটিভ পরীক্ষা কিন্তু 25-এ হবে, সেই হিসাবে তোমরা কিন্তু 5 নম্বরের কোশ্চেন রেডি করে রাখবে। সেক্ষেত্রে বলা আছে যে টিকা করবে কিংবা রেলপথ আবিষ্কার, রেলপথ নির্মাণের ফলাফল, কারণ এগুলো করবে। টেলিগ্রাফ ব্যবস্থা বিস্তার হয়েছিল, এটা ভালো করে করবে। আর এর আগে আলোচনা করেছি আমি চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতারি বন্দোবস্ত এবং তার সুফল এবং কুফল, এগুলো কিন্তু ভালো করে করবে। আর 2-এর কোশ্চেনের মধ্যে তোমরা ছোট করে এরকম দাক্ষিণাত্য হাঙ্গামা বলতে কী বোঝো, তারপর মহাজন কাদেরকে বলা হয়, এগুলো কিন্তু ভালো করে পড়বে। আর সাল তারিখগুলো একটু খেয়াল রাখবে, তাহলেই ঠিকভাবে তোমরা উত্তর লিখতে পারবে। তাহলে আজ আমাদের আলোচনা এখানেই শেষ করছি।